আজকে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। মামলাটি করেছেন অ্যাডভোকেট রিঙ্কু চ্যাটার্জি সিং। ওই রানী রাসমণি রোডে হাদির ব্যাপারে যে কথাগুলো উনি বলেছেন, সেখানে মামলা করতে গিয়ে তিনি যে ধারাগুলো লাগিয়েছেন সেগুলো হচ্ছে 152, মানে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। এখন তো সিআরপিসি আইপিসি তো নেই, আমাদের বিএনএস হয়ে গেছে। ভারতীয় ন্যায় সংহিতা 152, 153, 153 এ, 191, 192, 351, 352 এবং 353 ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলাগুলোর মধ্যে একটাই হচ্ছে ইউএপিএতে মামলা। বলা হয়েছে তিনি প্রথম কথা হচ্ছে উস্কানিমূলক মন্তব্য করেছেন, দুই দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছেন, দেশদ্রোহিতার কাজ তো করেছেনই, উল্টে তিনি দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী তার নাম করে মিথ্যা বক্তব্য পেশ করে দেশ এবং পড়শি দেশকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে আরো এই সমস্ত মামলার সমস্ত ধারাগুলো, ধারা উপধারা যা আছে আরো তো আছে, সেগুলো বিশ্লেষণ করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো এখন এই যে মামলাটা যেটা হলো, এই মামলাটার এবার দ্রুত শুনানি হবে। কারণ কেন্দ্রের বিরুদ্ধে যদি মামলা হয়, কেন্দ্র সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধে, আর সেটা যদি হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্লেখ করে, তাকে মানে ট্যাগ করে যখন মানে উদ্ধৃতিটা করা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে যেখানে মামলা করা হয়েছে, সেই মামলায় দ্রুত শুনানি হবে এবং এটা ফাস্ট ট্র্যাক কোর্টে হবে বলেই আমার ধারণা। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যেটা গতকালকে বলছিলাম, আর একটা উপদ্রব এসে হাজির হলো। সেই উপদ্রবটা এবারে ইউএপিএ হয়ে মমতার ওপরেতে হাজির হলো। অর্থাৎ ইউএপিএ হচ্ছে এমন একটা ধারা, সন্ত্রাসবাদী কাজকর্মের জন্য ইউএপিএ ধারা একটা আছে। সেই ধারায় যদি অ্যারেস্ট হয় তাহলে সেখান থেকে কেউ মুক্তি পায় না, আজীবন কারাবাস ভোগ করতে হয়। সে ইউএপিএ ধারায় তাকে মামলা করা হয়েছে এবং তার যা অডিও ভিডিও যে সমস্ত মানে ফুটেজ রয়েছে, সেই ফুটেজগুলো সর্বত্র ছড়িয়ে আছে। কটা জায়গায় থেকে উনি আর কি মুছবেন, ফলে এই মামলাটা তো প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখন এই যে গতকালকে উনি এই কথাটা বললেন, তারপর থেকে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা উত্তপ্ত একটা, মানে সরকার টু সরকার নয়, পাবলিক টু পাবলিক একটা উত্তপ্ত একটা বাদানুবাদ চলছে। ওপারে সোশ্যাল মিডিয়া, এবারে সোশ্যাল মিডিয়া, দুই মিডিয়াতেই উত্তপ্ত বাদানুবাদ চলছে। এখন ওনার উদ্দেশ্য কি ছিল? আমাদের দেশে যে লুকায়িত জামাতগুলো আছে সেগুলোকে হিন্দুদের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া, যে আমার সিংহাসন তো গেছে গেছে, এবার আমি কাউকে শান্তিতে থাকতে দেব না। এটা যদি তার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তিনি ইউএপিএটায় কিন্তু ফেঁসে যাবেন। কারণ দেশের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা, এটা হচ্ছে ইউএপি এর মধ্যেই পড়ে। আর এটা হচ্ছে দাঙ্গা লাগানোর মতোই একটা চেষ্টা। এর মধ্যে কোনটা ইউএপি এর ধারার মধ্যে পড়ছে, এতগুলো ধারার মধ্যে, সেটা আমি জানতে পারিনি। এখন এই যে রিঙ্কু চ্যাটার্জি সিং, তাকেও আমি, ভদ্রমহিলাকে আমি চিনি না। আমি তার একটি ছবি পেয়েছি, সেই ছবি আমি দেখিয়ে দিলাম। আমাদের এখানে সমস্ত টিভিতে এখন এটাই দেখাচ্ছে যে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হয়েছে এবং খুব শিগগিরই অ্যারেস্ট হতে চলেছেন
আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে এখন এই ভারত বাংলাদেশের মধ্যে একই একটা অস্থিরতা চলছে। এর আগে হাদির মৃত্যু নিয়ে তখন একটা বিতর্ক হয়েছিল যে এর পেছনে ভারত রয়েছে। ভারত অফিসিয়ালি জানিয়ে দিয়েছিল যে এর পেছনে ভারতের কোনো হাত নেই। ভারত যদি চাই, বাংলাদেশ যদি চায়, তাহলে ভারতের সঙ্গে যৌথভাবে তদন্ত করতে পারে, সেক্ষেত্রে ভারত সমস্ত রকমের সহযোগিতা করবে। ব্যাপারটা যখন সেখানে থেমে গেছিল, ওই জায়গায় উনি খুঁচিয়ে আবার সে গ্যাংরিন করা বলে না, উনি গ্যাংরিন করার চেষ্টা করলেন। এখন এই গ্যাংরিন এখন তো বিষাক্ত হয়ে গেছে। কালকে খুঁচিয়েছেন, 24 ঘন্টার মধ্যে সেটা বিষাক্ত হয়ে গেছে। এখন এই যে নির্দেশ, এটা দিল্লি থেকে এসছে নাকি উনি নিজে নিজেই এই রিঙ্কু চ্যাটার্জি সিং তিনি নিজে নিজে মানে স্বতঃপ্রণোদিত ভাবে করেছেন, সেটা জানা যায়নি। কিন্তু এতগুলো ধারায় যখন মামলা উনি ঠুকেছেন, এবং খুব নামি অ্যাডভোকেট উনি, শুনেছি এতগুলো ধারায় যখন উনি ঠুকেছেন মামলা, উনি কিন্তু এত তাড়াতাড়ি মানে এত সহজে ছাড়ার পাত্রী নন। আমি যতটুকু শুনেছি ওনার বিষয়ে, কলকাতা হাইকোর্টের বিভিন্ন উকিল মারফত আমি ফোন করেছিলাম কিছুটা আগে, কলকাতা হাইকোর্টের দুজন লয়ারকে আমি ফোন করেছিলাম। তারা বললেন যে এই মহিলা যদি মানে ধরে কোনো কেস, তাহলে তার হাত থেকে নিস্তার পাওয়া খুব মুশকিল। মানে এমন আইনি প্যাচে ফেলবে, সেখান থেকে কিন্তু তাকে বের করা খুব মুশকিল। এখন মমতা ব্যানার্জি তো সরকারে নেই, আমি জানি না কপিল সিব্বল আর অভিষেক মনু সিংভি আসবে কিনা তাকে বাঁচাতে। আজ পর্যন্ত অভিষেক মনু সিংভি আর কপিল সিব্বল তার হয়ে যত মামলা লড়েছে, লক্ষ লক্ষ টাকা নিয়েছে, 20 লাখ টাকা তো শুধু মামলা অ্যাপিয়ারেন্স ফিস দেন। এবার যদি তাদের কলকাতা আসতে হয়, আর যদি আসেন কলকাতা যদি আসতে হয়, তাহলে তারা 3 গুণ 4 গুণ ফিস দেন। মানে 20 লক্ষ টাকা ফিস হলে তাহলে 60 থেকে 80 লক্ষ টাকা নেবেন। এছাড়া তাকে প্রাইভেট জেট দিতে হবে। প্রাইভেট জেটে উনি আসবেন, মামলা করবেন, প্রাইভেট জেটে ফিরে যাবেন, তার সময়ের এত দাম। এখন দেখতে হবে যে নিজের পয়সায় উনি কপিল সিব্বল বা অভিষেক মনু সিংভিকে উনি আনতে পারেন কিনা। তবে যে মামলায় উনি ফাঁসছেন, এই মামলার সঙ্গে আরো মামলা কিন্তু দেখবেন ধীরে ধীরে যুক্ত হবে। আজকে এই একটা হয়েছে, তো এর আগে একটা মামলা গতকালকে হয়েছিল, সেইটা এর সঙ্গে ট্যাগ হবে। আর বিভিন্ন থানায় মামলা হবে। এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় মামলা হবে। এই মামলাগুলো সব কটা কিন্তু এই হাইকোর্টের এই মামলাটার সঙ্গে ট্যাগ হবে। ট্যাগ হয়ে এখন একটা মানে বিরাট একটা মামলার একটা যে পাহাড় তৈরি হবে। তারপর ফাস্ট ট্র্যাক কোর্টে যাবে, জলদি জলদি বিচার হবে, মাল ঠুকিয়ে দাও। আর ভারত সরকার তো কোনো রকম সাহায্যই করবে না, বিন্দুমাত্র সাহায্যের হাত কেউ বাড়াবে না। আমাদের এখানে কিন্তু সরকার পরিবর্তন হয়, ইউএপিএ চলে গেছে, এনডিএ এসছে, এনডিএ চলে গেছে, ইউএপিএ মানে কংগ্রেস গভর্নমেন্ট এসছে। কিন্তু কংগ্রেস গভর্নমেন্ট সরকার থেকে সরে গেলেও দেশের বিরুদ্ধে গিয়ে কোনো কথা কিন্তু কখনো বলে না। যেহেতু একটা পুরনো দল, তো আইডিওলজি আছে। আর এই তৃণমূলের তো কোনো আইডিওলজি বলে কিছু নেই, এ তো চোরেদের সরকার, শুধু চুরি করো। ওই জন্য দলটার আজকে এই অবস্থা। এবার দলের যিনি সর্বভারতীয় সম্পাদক, তার বাড়িতে তো ইডিও পৌঁছেছে, তার বাড়িতে সিআইডিও পৌঁছেছে, এই বাড়িতে সিবিআই পৌঁছবে। সবাই মিলে তাকে ধরে নিয়ে গিয়ে টেনে নিয়ে গিয়ে ঢোকাবে। তারপরে পেছনে পেছনে পিসিমাও লাইন দেবে। দলটা আর কিছু থাকবে না। আমি বলেছিলাম না অনেক দিন আগে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের কোনো শাখা নেই, এখন প্রদীপ পড়ে থাকবে, সলতে জানার লোক থাকবে না।
আগে তো সুব্রত বক্সি ছিল, পরে বলেছিল সুব্রত বক্সি রিজাইন করে বেরিয়ে গেছে, দলে আর কেউ থাকবে না। ফলে আগামী দিন তৃণমূল পার্টি সেটা ধ্বংস হবে, অন্যের হাতে চলে যাবে। আর যিনি তৃণমূলটা 98-এ করেছিলেন, এত সাধ্য সাধনা করে কষ্ট করে করেছিলেন, 15 বছর রাজত্ব করে মাৎসন্যায় করে তিনি ভাইপোর সমেত যাবেন সোজা জেল। এটাই হচ্ছে তার ভাগ্যের লিখন আছে। নইলে কেউ এইভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় মিথ্যে কথা বলে দেগে দেন না, কাঠগড়ায় তুলে দেন না। দেখা যাক সামনে কি হয়, সবাই দেখতে থাকবো, আমরা ওয়েট করব। তবে ঘটনা বেশ পেঁচালো হবে এবং বহুদিন চলবে এই নাটক। মৈত্যা রাজাকার নিজামীর জানাজা হয়েছে, দেইলা রাজাকার সাইদির জানাজা হয়েছে, রাজাকার কুল শিরোমণি গোলাম আজমের জানাজা হয়েছে, কসাই কাদের মোল্লার জানাজা হয়েছে। আওয়ামী লীগের লোক কি সেখানে গিয়ে কাউকে পিটাইছে? জানাজাতে অংশ নেওয়ার জন্য কারো জেল হয়েছে? হয় নাই। কিন্তু বাংলাদেশে তোফায়েল আহমেদের জানাজা করতে দেওয়া হয় নাই, মানে বাধা দেওয়া হয়েছে। সেখানে কি মিছিল করেছে? গোলাম আজমের জানাজা এই দেশে হয়েছে, কিন্তু স্বাধীন বাংলাদেশে তো গোলাম আজমের জানাজা হওয়ার কথা ছিল না। স্বাধীন বাংলাদেশে তো মৈত্যা রাজাকারের জানাজা হওয়ার কথা ছিল না। স্বাধীন বাংলাদেশে তো নিজামীর জানাজা হওয়ার কথা ছিল না, কিন্তু আওয়ামী লীগ করতে দিয়েছে। আওয়ামী লীগের লোক কয়জন সেখানে গিয়ে মিছিল করেছে তার জানাজা দেওয়া হবে না? কয়জন গিয়ে মিছিল করেছে যে বঙ্গবন্ধুর বাংলায় নিজামীর ঠাঁই নাই, জানাজা দিতে দিব না? কিন্তু এই স্বাধীন বাংলাদেশের তোফায়েল আহমেদের জানাজাতে গিয়ে মিছিল করেছে ছাত্রদল, জামাতি, হেফাজতি, পেয়ারা পাকিস্তান এবং ভাবির পোলারা সেইখানে গিয়ে মারামারি কাটাকাটি করেছে। কেন করেছে? তোফায়েল আহমেদের উপর এত রাগ কেন তারা? আওয়ামী লীগ কিন্তু শত্রু চিনতে ভুল করে, কিন্তু বিএনপি, জামাত, হেফাজত, আমার ভাবির পোলারা কিন্তু ভুল করে নাই। তারা কিন্তু ঠিকই তোফায়েল আহমেদের মতো মুক্তিযুদ্ধের সংগঠক, ছাত্র রাজনীতির কিংবদন্তি, জাতীয় রাজনীতির কিংবদন্তি তোফায়েল আহমেদের বিরোধিতা করেছে। মাদ্রাসা কিন্তু আওয়ামী লীগ কম বানায় নাই, কিন্তু তোফায়েল আহমেদের জানাজায় বাধা দেওয়া হয়েছে। সালাম তালুকদারের নাম কেন নিলাম? আমাদের জামালপুরের ব্যক্তি, তিনি সরিষাবাড়ি সংসদীয় আসনের তিনি এমপি ছিলেন, বিএনপির মহাসচিব এবং মন্ত্রী ছিলেন, ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। এখন তো ঘরে ঘরে নেতা, তখন কিন্তু এত নেতা ছিল না। খালেদা জিয়ার পরেই যে দুইজনের নাম উচ্চারণ হইতো তার মধ্যে একজন ছিলেন সালাম তালুকদার। সে সালাম তালুকদার যখন মারা যান তখন আওয়ামী লীগের সরকারের সময়। এখন যে কথাটা বলতে যাচ্ছে, এগুলো আমি পোস্ট দিয়েছি কয়েকবার, একবার না কয়েকবার পোস্ট দিয়েছি। 1 মাস আগে বোধহয় একবার পোস্ট দিয়েছি এই বিষয়ে, এবং এই 1 বছর অন্তর 2বার পোস্ট দিয়েছি, তার আগে তারও পোস্ট দিয়েছি। সালাম তালুকদার যখন মারা যান আওয়ামী লীগ ক্ষমতায়, সালাম তালুকদারের উপর আওয়ামী লীগের অনেক রাগ ক্ষোভ ছিল। জামালপুরের আর এক তখন তরুণ উদীয়মান নেতা মির্জা আজম ভাই, তখন উদীয়মান নেতা, এখন তো তিনি প্রাপ্তবয়স্ক এবং তিনি জাতীয় নেতা। মির্জা আজম তখন ছিলেন তরুণ নেতা আওয়ামী লীগের, মির্জা আজম এমপি। সালাম তালুকদার মারা গেলে, সালাম তালুকদার মারা যাওয়ার পর সরকারি হেলিকপ্টারে তার লাশ পাঠানো হয়েছিল সরিষাবাড়িতে, এবং সরিষাবাড়ির বিএনপি এবং আমরা যারা সরিষাবাড়িবাসী অনেকটা গর্ব, তখন হেলিকপ্টার এত অ্যাভেলেবল ছিল না,
এখন তো কেসকি বান্দির পোলারাও হেলিকপ্টারে উঠে, তাই না? তখন হেলিকপ্টার একটা ফ্যাক্টর, মানে যে হেলিকপ্টারে সালাম তালুকদারের লাশ গেছে এটা এখন আপনার কাছে স্বাভাবিক মনে হইতে পারে, সাধারণ মনে হতে পারে। এখন আমিও হেলিকপ্টারে যাই, বা হেলিকপ্টার জিন্দা যায় আর মৃত যাই, বা সলিমুদ্দির পোলা যায়, কলিমুদ্দির পোলা যায়, সাহার পোলা যায়, ব্রাহ্মণের পোলা যায়, এটা কোনো ব্যাপার না। এরকম এখানে অ্যাভেলেবল টাকা হলে কেসকি বান্দির পোলারাও এখানে হেলিকপ্টারে করে, কেসকি বান্দির পোলারাও এখানে 100-150 প্রাইভেট কার নিয়ে মিছিল মিটিং করে। আজকে থেকে অর্থাৎ 90 দশকে কঠিন ব্যাপার ছিল। 90 দশকে এটা কল্পনা করা কঠিন ব্যাপার, 100 গাড়ি থাকা, 100 গাড়ি নিয়ে মিছিল করা বিশাল ব্যাপার। 5টা গাড়ি থাকলেই যথেষ্ট, এমনকি 2-1টা গাড়ি থাকলেই যথেষ্ট ছিল তখন। তার সম্মান অনেক বেশি ছিল। এখন তো কেসকি বান্দির পোলারাও 200-250 গাড়ি নিয়ে মিছিল করে, হেলিকপ্টারে 48 ঘন্টায় 6 বার হেলিকপ্টার বদলায় কেসকি বান্দির পোলারা। তখন একবার হেলিকপ্টার পাওয়া কঠিন কাজ ছিল। সেই সময়ে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের মরদেহ সরিষাবাড়িতে যাবে, সেটাকে তিনি মাটিতে নামিয়েছেন। কে? আওয়ামী লীগের তরুণ উদীয়মান নেতা এমপি মির্জা আজম, আওয়ামী লীগের নেতা। বলছেন না, আমার জামালপুরের কৃতি সন্তান, জাতীয় নেতা, তিনি বিএনপি করেন তাতে তো যায় আসে না, জাতীয় নেতা তো জাতীয় নেতাই, সেটা আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক, যে কোনো দল জাতীয় নেতা হিসেবে মর্যাদা দেওয়ার কারণে বলেছে জামালপুরে আগে জানাজা হবে। সে জামালপুরে আওয়ামী লীগের আগে জানাজা করেছে, এবং জামালপুরের জানাজায় বিএনপির সাথে আওয়ামী লীগের লোক বেশি ছিল, এটা জামালপুরের সবাই সাক্ষী। তারপরে সেখান থেকে সরিষাবাড়িতে নিয়ে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, বিএনপির মহাসচিব, তার জানাজা হয় তার পারিবারিক তালুকদার বাড়িতে, সরিষাবাড়িতে, মূলবাড়িতে, মানে তার গ্রামের নাম মূলবাড়ি, তালুকদার বাড়ি হিসেবে পরিচিত। সেইখানে তার বাড়িতে, প্রখ্যাত তালুকদার বাড়িতে তার জানাজা হয়, নিজ বাড়িতে। সেই জানাজাতেও কিন্তু আওয়ামী লীগের লোক ছিল অর্ধেক। তিনি কিন্তু তখন ফেল করেছিলেন, পাশ করেননি। তিনি মৌলানা নুরুল ইসলামের কাছে, আওয়ামী লীগের ধর্ম প্রতিমন্ত্রী হয়েছিলেন, মৌলানা নুরুল ইসলামের কাছে 16,000 নাকি 15,000, আমার খেয়াল নাই এক্সাক্ট ফিগার, এইরকমই ফিগারে তিনি পরাজিত হন। সেইখানে যারা তাকে ফেল করিয়েছে তারাও তার জানাজায় উপস্থিত ছিল, কোনো রকম বাধা দেওয়া হয়নি। বাধা দেওয়ার প্রশ্ন এইভাবে কেউ চিন্তাই করে নাই তখন 90 দশকে, এমনকি 2000 সালেও মানুষ এভাবে চিন্তাই করে নাই যে কেউ কারো জানাজায় বাধা দিবে, চিন্তাই করতে পারে নাই। আর আমি তো নিজের চোখে দেখেছি ছাত্রলীগ, ছাত্রদল পাশাপাশি একই রাস্তার ডানে বায়ে মিছিল করে গেছে, মাঝখান দিয়ে খালি রেখে, যখন মুখোমুখি হয়ে গেছে ছাত্রলীগ, ছাত্রদল, এগুলো আমি নিজের চোখে দেখেছি, যে মাঝখান দিয়ে। আর সরিষাবাড়িতে কোনো মিছিল হলে আমি তো আগে দেখবোই, কারণ আমার বাড়ি তো মেইন রোডে, একেবারে সিমলা বাজারে, আমার বাসার সামনে দিয়ে মিছিল করতে হবে। ওই ছাত্রলীগ, ছাত্রদল, আওয়ামী লীগ, বিএনপি সবাই এসে আমার বাড়িতে পানি খাইতো, কারণ তখন আবার মনে হয়েছে পানি খেতে কেন আসবে। জি, সেই সময় একটা টিউবওয়েল ফ্যাক্টর ছিল, তাছাড়া সবার বাড়িতে তো যাওয়া যেত না। ঠিক আছে, ওইখানে আমাদের বাসায়, আমাদের বাড়ির সামনে দিয়ে এসে মিছিল যেত, আমরা দেখতাম। তাহলে পাশাপাশি মিছিল যাইত, মিটিং করতো, হরতাল করতো, একদল পক্ষে একদল বিপক্ষে, তাও মারামারি হইতো না। কিন্তু এখন জানাজা করতে দেওয়া হচ্ছে না কেন? এই সংস্কৃতি কারা চালু করছে জানেন? আপনাদের কিন্তু আমি বারবারই বলে আসছি, এখন বলি তা না, এটা আমি 10 বছর যাবত বলে আসতেছি যে আমার গবেষণায় প্রমাণিত, বাংলাদেশে যত রাজনৈতিক কলহ পয়দা করা হয় এটা জামাতির ফ্যাক্টরি থেকে হয়, পাকিস্তানের আইএসআই করে। আপনারা তো বিশ্বাস করেন না। বিএনপি নয়, আওয়ামী লীগ বিএনপির মারামারি, বিএনপি আওয়ামী লীগ মারামারি, এমনকি বিএনপি মারামারি, আওয়ামী লীগ মারামারি, এমনকি ছাত্রলীগ মারামারি, ছাত্রদল মারামারি, ছাত্রলীগ ছাত্রদলের মারামারি, এগুলোর মধ্যে ইন্ধন যোগায়, এদের মধ্যে ওয়াসাসা দেয় জামাত এবং শিবির। আপনারা তো বিশ্বাস করেন না। আপনি নিশ্চিত থাকেন ভোলাতে যারা মিছিল করেছে তোফায়েল আহমেদকে জায়গা দেবেন, এটা জামাত টাকা দিয়ে করাইছে, এমন কিনা। তার মানে এই না বিএনপি তলসি বাধা দেয়, বিএনপিরা তো করবেই। তারপরে যেটুক বাকি ছিল যাতে কনফার্ম করা যায়, এগুলো জামাত করিয়েছে, জামাত এগুলো করবে। এই দেখেন না, এ টিম, বি টিম, এই যে ইনকালাব মঞ্চ, ধনকালাব মঞ্চ, পিনকালাব মঞ্চ, তারপর অমক শক্তি, তমক শক্তি, কি নাম জানে, এগুলো সব জামাতের। ওরা জানে কি করতে হবে, ওরা এটা খুব ভালো করেই শিখেছে। ষড়যন্ত্রকারী হিসেবে জামাতের চাইতে, মুনাফিকি জামাতের চাইতে কেউ বেশি শিখে নেই, তারা কিন্তু সফল।
আমি উদাহরণ কেন দিলাম যে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের জানাজা করায় জামালপুর জেলা আওয়ামী লীগ, তাহলে আজকে বরিশাল বা ভোলার আওয়ামী লীগের উচিত ছিল না তোফায়েল আহমেদের, বিএনপির উচিত ছিল না জানাজা করার? উচিত ছিল। শুধু তাই, শুধু লোকালে না, ঢাকাতে তার জানাজায় তারেক রহমান অথবা মির্জা ফখরুল সাহেবের উপস্থিত থাকা উচিত ছিল। মিনিমাম মির্জা ফখরুল সহ বিএনপির যারা কেন্দ্রীয় নেতা তাদের উপস্থিত থাকার কথা ছিল এই জানাজায়, উচিত ছিল। এটাই রাজনৈতিক সংস্কৃতি, এটাই রাজনৈতিক সৌহার্দ্য, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু সেটা ধ্বংস করে দেওয়া হলো। এর লাভের গুড় কে খাবে জানেন? মৌলবাদী শক্তি। যখন দেশে গণতন্ত্র থাকে না, লাভ কার হয়? আমি বুঝতে, আসলে তো বাংলাদেশে যারা রাজনৈতিক দল করে, আমি সরি এই কথা বলার জন্য, আসলে তো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করে না। অপ্রিয় হলেও এই কথা সত্য, নিজের স্বার্থ। মূলত আগে যাই হলো, আমি কোনো দলে গেলে আমার চেয়ারম্যানগিরি পাবো কিনা, আমার মেম্বারগিরি থাকবে কিনা, আমার কাউন্সিলগিরি থাকবে কিনা, আমি মেয়র হতে পারবো কিনা, আমি এমপি হইতে পারবো কিনা, উপজেলা চেয়ারম্যান হইতে পারবো কিনা, এই সমস্ত ধান্দায় থাকে। জমি দখল করতে পারবো কিনা, মাতাব্বরি করে টাকা খাইতে পারবো কিনা, চেয়ারম্যান হলে কোটি কোটি টাকা কামাইতে পারবো কিনা, উদ্দেশ্য এটাই থাকে। গণতন্ত্র না, ওটা মানে ডেমোক্রেসি ফার্স্ট না, কান্ট্রি ফার্স্ট না। প্রথমে মাই সেলফ ফার্স্ট, সেলফ প্রফিট ফার্স্ট, তারপরে তারা অন্যান্য দল করে। এটা অপ্রিয় হলেও সত্য। আমি জানি আমার এই কথা শুনে অনেকেরই মন, সব দলেরই মানুষ মনে করেন এটাই সত্য। আপনি জিজ্ঞেস করেন যারা বিএনপি করে বা যে কোনো দলই করুক, যে কোনো দল করুক, তাদের উদ্দেশ্য কি? প্রথম হলো নিজের কি লাভ, তারপরে তারা গণতন্ত্র দেশের চিন্তা করে। যদি এই দেশের যেভাবে দেশের অলিতে গলিতে যত নেতা খেতা পাতি নেতা, এই দেশ তো শোনায় ডেমোক্রেসির তো বন্যা বয়ে যাওয়ার কথা, গণতন্ত্রের বন্যায় ভাইসে যাওয়ার কথা আমাদের। কিন্তু না, যখন যার কাজ তারই সাজে, অন্য করলে ঝাঁঝর বাজে। যখন এই গুন্ডা পান্ডা ভূমিদস্যু যখন রাজনীতিতে আসবে, অসৎ লোকগুলো যখন রাজনীতিতে আসবে, তখন তার রাজনীতিকে হাতিয়ার বানাবে তার কাজ সমাধা করার জন্য, এবং তাই করতেছে। তার জন্য আজকে গণতন্ত্র মৃত এবং মরতে বসেছে। আর মৌলবাদীরা চাচ্ছে, স্বাধীনতা বিরোধীরা চাচ্ছে, এবং সেনাবাহিনী চাচ্ছে এই দেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে এই ওয়াকাররা তো সচিবের কাছে যাইতেই ভয় পাবে, মন্ত্রী তো দূরের কথা, মন্ত্রী পিএস এর কাছে যাইতেই, তাদের প্রতিরক্ষা মন্ত্রীর কাছে যাইতেই তাদের 3 দিন লাগবে অ্যাপয়েন্টমেন্ট পাইতে। তাই এই দেশের সেনা মোল্লারা তো গণতন্ত্রে বিশ্বাসী করে না। সুতরাং এরা যাবে পাকিস্তান বাহিনী, যারা জামাত হেফাজত, নেজাম ইসলাম, মুসলিম লীগ সহ যারা এই ধরনের আছে, যত আকডুম বাগডুম ঘোরাডুম আছে, যার যে দলের নাম আগে ইসলাম পরে ইসলাম, একটা তো গণতন্ত্র মানে না। তো এরা কি চাইবে? যে বাংলাদেশে যাতে গণতান্ত্রিক পরিস্থিতি না থাকে আর বড় বড় দলগুলো মারামারি করে, তাহলে কি হবে? এই সুযোগটা তারা পাবে। সেই সুযোগটা তারা নিয়েছে। সেটা সেনাবাহিনীর কাঁধে উঠে আসুক আর মোল্লাদের কাঁধে উঠে আসুক, এই অগণতান্ত্রিক শক্তি চাই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত না হোক। তাহলে তো মোল্লার খাওয়া থাকবে না, মিলিটারি খাওয়া থাকবে না। তাহলে তো মোল্লা আর মিলিটারিকে ব্যাক বেঞ্চে গিয়ে বসে থাকতে হবে। তার জন্য তারা এমন কিছু ক্রিয়েট করবে যাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়। সেই জন্য কোন দল সবসময় লাগিয়ে দিবে। এই যে তোফায়েল আহমেদ, ছাত্র রাজনীতির কিংবদন্তি, জাতীয় রাজনীতির কিংবদন্তি, অর্থাৎ জননেতা হিসেবেও তিনি কিংবদন্তি, ছাত্র রাজনীতির মানে ছাত্র নেতা হিসেবেও তিনি কিংবদন্তি। মুক্তিযুদ্ধের ইতিহাস, 71-এর ইতিহাস, জয় বাংলার ইতিহাস, তার একটা প্রবন্ধ লিখলো আপনাকে তার নাম লিখতে হবে। প্রত্যেক প্রবন্ধে তার নাম থাকতেই হবে, কারণ যখন আপনি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলবেন, তোফায়েল আহমেদের নাম আসবে। ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে বঙ্গবন্ধু উপাধি দেয় তোফায়েল আহমেদ। তার মানে বঙ্গবন্ধুর নাম নিল আপনার তোফায়েল আহমেদকে আনতে হবে। সেই তোফায়েল আহমেদকে জানাজা দিতে দিল না বাংলাদেশের এই ভাবির পোলার আমার। বিএনপি জানাজা করতে দিবে না, কেন্দ্রীয় গোরস্থানে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে জানাজা করতে দেয়নি। অথচ ওই কোথাকার কোন কারিনা, কোথাকার কোন সাউয়া মাওয়া গওয়া গওয়া হাদি মাদি পাদি যা আছে, এগুলোর জানাজা শহীদ মিনারে হয়েছে। কোন কারিনা? যে কারিনার কবরে পাকিস্তানের পতাকা বিছিয়ে দেওয়া হয়েছে, তার বাপ দিয়েছে কায়সার হামিদ। এই কায়সার হামিদের মতো বদমাইশ পাকিস্তান থেকে তার বাপ পালিয়ে এসেছিল, সামরিক অফিসার ছিল, তাকে সহযোগিতা করেছিল ভারত। তার বাপের বই লেখা আছে,
ভারত সরকার তাকে, তার মাকে, তার বোনও সম্ভবত নাকি কে যেন আরো সাথে ছিল, মানে তাদের পরিবারের 4 জনকে ভারত সরকার তৎকালীন 71-এ তাদের পালিয়ে আসার ব্যবস্থা, আফগানিস্তান হয়ে যাতে পালিয়ে আসতে পারে, তার বাপের লেখা বইতে এগুলো পাবেন। এখন সেই কাইসার হামিদ কার বিরুদ্ধে? ভারতের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? হিন্দুর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? বাংলাদেশের বিরুদ্ধে। তার মেয়েকে কবর দেওয়া হয়েছে এই তো জুলাই যোদ্ধারা। জুলাই সন্ত্রাসী কারা? কোট আন কোট তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তার সর্বশেষ প্রমাণ কি? কাইসার হামিদ তার কন্যার কবরের উপরে পাকিস্তানের পতাকা রেখেছিল, বাংলাদেশি পতাকা না। আর বাংলাদেশের মানুষ এটার কোনো প্রতিবাদ করে নাই। ধিক্কার জানাই এই বাংলাদেশের মানুষের। সেই কবরে কুত্তা দিয়ে পেশাব করানো উচিত। এই কাইসার হামিদের মেয়ার কবরে কাইসার হামিদকে বসিয়ে কুত্তা দিয়ে পেশাব করানো উচিত। এই কারিনার কবরে, আমার কবরে যদি বাংলাদেশের পতাকা দেয়, তাহলে এই জামাত হেফাজতেরা এই চিঙ্কু বামেরা বলবে চি চি চি, মানুষ মরে গেছে, কিন্তু পতাকার কি দরকার? কিন্তু পাকিস্তানি পতাকা দিয়েছে, কেউ প্রতিবাদ করে নাই, কারণ আসলেই তো দিল পেয়ারা পাকিস্তানি। শেখ ফরিদ আমি যদি জীবিত থাকি, বেঁচে থাকি, এই কারিনার কবরে বলেছিলাম এর আগে, গোলাম আজম, নিজামী, সাইদি, দেইলা রাজাকার, কাদের মোল্লা, কসাই, এদের কবরে কুত্তা দিয়ে পেশাব করাবো বলেছিলাম। আরেকটা নাম যোগ করে নেই, কারিনার কবরে। আমি দুঃখিত এটা বলার জন্য। স্বাধীন বাংলাদেশে কবরের উপরে তুমি চাপাও পাকিস্তানি পতাকা। তুমি বাংলাদেশের মানচিত্রকে চ্যালেঞ্জ করেছো, তুমি বাংলাদেশের পতাকাকে চ্যালেঞ্জ করেছো কাইসার হামিদ, তুমি বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছো, তুমি কাইসার হামিদ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করেছো, 71-কে চ্যালেঞ্জ করেছো, জয় বাংলাকে চ্যালেঞ্জ করেছো, 72 সংবিধানকে চ্যালেঞ্জ করেছো। তোমার মেয়ের কবরে তোমার সামনে কুকুর দিয়ে পেশাব করাবে এই বাংলাদেশের জনগণ, এবং এটা করানো উচিত। কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস হলে কবরে, বাংলাদেশের কবরে পাকিস্তানি পতাকা। কোন চিঙ্কুবাম প্রতিবাদ করে নাই, কোন মোল্লা তো প্রতিবাদ করবে না, কারণ মোল্লাদের দিল তো পাকিস্তান। এরা মক্কা মদিনার চাইতে পাকিস্তান বেশি ভালোবাসে। আপনি দেখবেন এখন সৌদি আরবকে যত লোক গালি দেয় বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান যত লোক পাকিস্তানকে গালি, সৌদি আরবকে গালি দেয়, কুয়েত কাতারকে গালি দেয়, দুবাইকে গালি দেয়, জর্ডানকে গালি দেয়, তার 10 ভাগের 1 ভাগও পাকিস্তান গালি দেয় না বাংলাদেশের মুসলমান। পাকিস্তান তাদের এত প্রিয়। কাইসার হামিদ তুমি মনে রাখো, তুমি তোমার মেয়ার কবরে দোয়া করি তুমি বেঁচে থাকো। আর তোমার মেয়ের কবরে, আমি দুঃখিত এটা বলার জন্য, কেউ এটা চ্যালেঞ্জ করলো না, এই কথাটা সহজভাবে মেনে নিল। অথচ আমার মৃত্যুর পর যদি বাংলাদেশের পতাকাও দেওয়া হয় আমার কবরে, আমার পোলাপানেরা গালি দিবে মোল্লারা, পতাকা দিছ তোমার বাপের পতাকা দেন লাগবো কে? মুসলমানের কবরের উপরে বাংলাদেশের পতাকা দেন লাগবো কে? বলবে না এগুলো? বলবে। কিন্তু এখন পাকিস্তানের পতাকা টানিয়েছে বলে আর মোল্লারা কিছু বললো না। এই হচ্ছে বাংলাদেশের মানুষের পেয়ারা পাকিস্তানি জজবা। আবারও আসি তোফায়েল আহমেদ এবং আব্দুল সালাম তালুকদারের জানা যায়। কোন আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য এখানে? আওয়ামী লীগ সরকারি হেলিকপ্টারে, যখন হেলিকপ্টার অ্যাভেলেবল নয়, আবারও বলি, যেমন টেলিফোন তো এখন কোনো ফ্যাক্টর না, মাগনা পাওয়া যায় টেলিফোনের লাইন। আজকে থেকে 30 বছর আগে কিন্তু ফোন একটা ফ্যাক্টর, টেলিফোন কিন্তু একটা ফ্যাক্টর। তেমনি হেলিকপ্টার আজ থেকে 90 দশকের হেলিকপ্টার বিশাল ব্যাপার।